হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জাকিরুল ইসলাম জারিফ। আমি আজকে কালকে তোমার ইতিপূর্বে ভেক্টর ক্লাস 1 যারা দেখোনি তারা ওই টপিকগুলো দেখে আসবা। ওই টপিকগুলোতে আমি কালকে ভেক্টর, স্কেলার রাশি, ভেক্টর রাশি এবং ভেক্টরের কিছু সংজ্ঞা আমি ইতিপূর্বে ক্লাসে নিয়েছিলাম, সেগুলো তুমি পুরোপুরি দেখে আসবা। আমি আজকে ওই সেই সংজ্ঞার কিছু টপিক বাদ আছে, সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। তোমার যেসব টপিক যদি শিখে রাখো বা কোন কিম ভেক্টর সংজ্ঞা আছে এসব তুমি ঠিক মতো জেনে রাখো, ইনশাল্লাহ তোমার এখানে এমসিকিউ বা মেডিকেল অ্যাডমিশন বা এইচএসসি অ্যাডমিশন অনেক এমসিকিউ লাগবে, ইনশাল্লাহ এসব তোমার ঠিক মতো পারবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমার ক্লাসটা শুরু করে দিই। আচ্ছা, এখন ফার্স্টে আমি কালকে এটা ভেক্টর ক্লাস 2। আচ্ছা, এখন কালকে লাস্ট যে আমি টপিক নিয়ে আলোচনা করেছিলাম সেটি ছিল হলো সম্ভবত সমতলীয় ভেক্টর বা কোপ্লেনার ভেক্টর। সেই টপিকের পর আমি আজকে আলোচনা করছি হলো সমপারমাণবিক ভেক্টর। সমপারমাণবিক ভেক্টর। এখন বললাম সমপারমাণবিক ভেক্টর বলে কী বোঝো, মানে সমপারমাণবিক শব্দটা মানে কি? সমপারমাণবিক শব্দটার অর্থ হলো একই একই স্থান বা একই একটা বিন্দু থেকে শুরু, সম মানে বুঝতে পারছো, সমান। আর পারমাণবিক মানে কি? শুরু হওয়া। আর তুমি এটা দিয়ে তুমি কি বুঝো? আমি তো বুঝালাম যে সমান বা একই জায়গা থেকে কোনো কিছু শুরু হয়েছে এরকম টাইপ, বুঝতে পারছো? এখন আমি যদি এটা ভেক্টরের সংজ্ঞা বলি তাহলে কেমন হবে? যে সকল ভেক্টর শুরুর বিন্দু একই তাকে সমপারম্ভিক প্রারম্ভিক ভেক্টর বলে। আচ্ছা, এখন আমি যদি এটা আমাকে উদাহরণ দিয়ে বুঝাই, যেমন সাপোজ একটা ভেক্টর হুম একটা ভেক্টর ধরলো হুম একটা ভেক্টর ধরো এ আর একটা ভেক্টর ধরো বি। এখানে দেখো এ ভেক্টর আর হলো বি ভেক্টর। আচ্ছা, এটা যদি হুম আচ্ছা, সাপোজ একটা ভেক্টর ধরো এ ভেক্টর আর একটা ভেক্টর ধরো বি ভেক্টর। আচ্ছা, এই দেখো এই ভেক্টর দুটি স্থান কোত্থেকে শুরু হয়েছে, কোত্থেকে এই ভেক্টর দুটি শুরু হয়েছে, এ ভেক্টর আর বি ভেক্টর। এই ভেক্টর দেখো শুরু হয়েছে কিন্তু ঠিক এ বিন্দু থেকে, দেখছো? দেখো সংজ্ঞার সাথে মিলে, যে সকল ভেক্টর শুরু বিন্দু একই তাকে সমপারমাণবিক ভেক্টর। তার মানে কি আমি এখানে কি বলতে পারি? যে এ ও বি ভেক্টর ভেক্টর দ্বয় সমপারম্ভিক ভেক্টর। এটা একটা সোজা সোজা বা ইজি কেস, এটা সহজে বুঝতে পারছো। আচ্ছা, ঠিক আছে। এখন আমি পরবর্তী যে সংজ্ঞা আলোচনা করবো সেটা হলো নান বা শূন্য ভেক্টর। এটা অনেক ইম্পর্ট্যান্ট ভেক্টর, এটা তোমরা মার্ক করে রাখো। আমি একটা অন্য কালতে মার্ক করে রাখি যে লিখি ভি ভি আই, কারণ এই সংজ্ঞাটা অনেক জায়গায় আসে। তোমরা ইসিপোকে দেখতে পারবো, অনেক অনেক জায়গায় সংজ্ঞাটা আসে, এই জন্য এটা মার্ক করে রাখলাম। আচ্ছা, কালার, ঠিক আছে। হ্যাঁ, এখন হলো আচ্ছা, হুম নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। নাল বা শূন্য ভেক্টর অর্থাৎ, আচ্ছা, শূন্য ভেক্টর মানে কি? শূন্য ভেক্টর মানে কি বুঝছো? ভেক্টরে অস্তিত্ব নেই এমন একটা জিনিস বোঝা না। শূন্য মানে কোনো এই ভেক্টরটা মানে কি? মান শূন্য। শূন্য ভেক্টর মানে হলো যে ভেক্টরের মানটা শূন্য। আচ্ছা, আমি জ্যামিতিক অঙ্কনের কথা আমি পরে বলতেছি, যে অনেকে বলতে পারে শূন্য ভেক্টর মানে কি, শূন্য ভেক্টর কি নাই? আমি এটা পরে দেখাচ্ছি, সমস্যা না, আসছে। যে ভেক্টরের মান শূন্য তাই কি বলা হয়? শূন্য ভেক্টর। আচ্ছা,
এখন আমি দেখো শূন্য ভেক্টর কী দ্বারা প্রকাশ করা হয়, প্রকাশ এটা করা হয় এভাবে, অর্থাৎ শূন্যের উপরে একটা ভেক্টর চিহ্ন সাইন থাকবে। এখন অনেকে বলতে ভাই শূন্য ভেক্টর তাহলে ইমেলে লেখা যায় না, এটা কিন্তু হবে না, এটা কিন্তু হবে না। কারণ এই দেখো এই শূন্য দ্বারা আসলে কী বোঝাচ্ছে, তুমি শূন্য দ্বারা আসলে কী বুঝো, এই শূন্য দ্বারা তুমি আসলে কী বুঝো? আচ্ছা, শূন্য দ্বারা তুমি আসলে কী বুঝো, যেমন হলো এটা কি হইতে পারে, স্কেলারও হইতে পারে, আবার এটা কি হইতে পারে, স্কেলার হইতে পারে। এই শূন্য দ্বারা কী বোঝাচ্ছে, স্কেলার। আচ্ছা শূন্য দ্বারা তুমি কী বুঝতে পারো, এটা স্কেলার না ভেক্টর? এখন ভেক্টর কোনো সাইন নাই, মানে আসলে শূন্য হইতে পারে সাপোজ, মানে শূন্য, তুমি এটা এক্সাক্টলি বলতে পারছো না আসলে এটা স্কেলার রাশি, স্কেলার না ভেক্টর, মানে এই মানটা কোথায়। আমি বলছি যে ভেক্টরের মান শূন্য, হ্যাঁ ঠিক আছে মানটা শূন্য, আমি যদি এই ভেক্টরকে শূন্য দিয়ে প্রকাশ করতাম তা আমি এটা বুঝতে পারতাম না আসলে স্কেলার না ভেক্টর, আসলে এটা কোত্থেকে আসছে। যেমন আমি তোমাকে আরেকটু উদাহরণ দিয়ে বোঝাই। আচ্ছা ঠিক আছে, পরের পৃষ্ঠে গেলাম, তোমার স্ক্রিনশট নিয়ে রাখো। হ্যাঁ আচ্ছা, এখন আমি তোমার পরের এই কেসটা বোঝাচ্ছি যে এই শূন্য তুমি যে কি বুঝতে পারছো, এটা স্কেলার অর ভেক্টর, তুমি আসলে বুঝতে পারতেছো না। এখন সাপোজ আমি যদি 3 - 3 বিয়োগ করি শূন্য হয়, আবার এ ভেক্টরের সাথে এ ভেক্টর সাপোজ বিয়োগ করলা শূন্য, যদি বলো শূন্য হইতো তাহলে কি হইতো, স্কেলার না ভেক্টর তুমি নির্ণয় করতে পারত না। এই জন্য এ ভেক্টর আর এ ভেক্টর বিয়োগ করলে শূন্য ভেক্টর পাওয়া যায়, মানে যে এই শূন্য ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় যাতে বুঝতে পারো যে দুইটি ভেক্টর রাশি বিয়োগ হয়েছে, দুইটি ভেক্টর রাশি বিয়োগ হয়েছে। বুঝতে পারছো? আচ্ছা এখন বলো কীভাবে পাবো, আমি একটা নিয়ম কিন্তু দেখাইলাম শূন্যটি কীভাবে পাবো, পরবর্তী আলোচনা করছি। দেখো কিভাবে পাবো শূন্য ভেক্টর, এই দেখো এই ভেক্টর, এটা কিন্তু 2 নম্বর কোশ্চেন আসে, লিখে রাখো, 2 মার্কস আসে। এখন প্রথম হলে কীভাবে পাবো, নাম্বার 1 উপায় হলো যে সমান ভেক্টরের সাথে, দেখো দুইভাবে পাবো, আমি আগে লিখে রাখি, সমান আচ্ছা কাটলাম, সমান ভেক্টরের সাথে সমান ভেক্টর বিয়োগ করলে, সমান ভেক্টরের সাথে কোনোটা সমান ভেক্টরের সাথে যাটা সমান ভেক্টর বিয়োগ করো, কোনো ভেক্টরের সাথে তার সমান ভেক্টর আছে, কোনো ভেক্টরের সাথে সমান ভেক্টর আছে, আচ্ছা সমান ভেক্টর বিয়োগ করলে ঠিক আছে শূন্য ভেক্টর পাইলা। সেকেন্ড কেসটা হলো কোনো ভেক্টরের সাথে তার সমান ও বিপরীত সমান বিপরীত ভেক্টর বিয়োগ করলে। বুঝতে পারছো? যেমন এই ভেক্টরের সাথে তুমি সাপোজ আরেকটা সমান, তুমি কিন্তু বিপরীত ভেক্টর জানছো, কিন্তু সমান যদি বিপরীত যদি হয় তা মানে কি, এটা কিন্তু দেখো বিয়োগ করছে ডাইরেক্ট, এটা কিন্তু যোগাত্মক, মানে যোগাত্মক যোগের মাধ্যমে আমি এটা শূন্য পেয়েছে, দেখো শূন্য আসছে, এটা হলো বিয়োগাত্মক নিয়ম, এটা হলো যোগাত্মক নিয়ম। যদি কোনো ভেক্টর সাথে তার সমান বিপরীত ভেক্টর আচ্ছা যোগ করলে, আরে ভুল লিখলাম কেন,
যোগ করলে, ঠিক আছে। আচ্ছা তাহলে আচ্ছা এখন হলো আঁকবো কিভাবে, এটা হলো এখানে কিন্তু এটা কিন্তু 2 নম্বর এখানে শেষ, যে কীভাবে পাবো এই দুই পয়েন্ট লিখলে হবে ইনশাল্লাহ। আচ্ছা এখন হলো আঁকবো কিভাবে। মনে করো তুমি যে একটা বিন্দু এখানে আঁকো, ভাই বলতো শূন্য ভেক্টর একটা বিন্দু দিলাম, ভাই তুমি এটা চিন্তা করো, তুমি সেটা বিন্দু যদি আঁকো, এটা কিন্তু ডাইমেনশন আছে, সাপোজ এটা কিন্তু একটা ডাইমেনশন আছে, ছোট্ট একটা বিন্দু হোক, এটা কিন্তু ডাইমেনশন আছে। তার মানে কি, আমরা জানি কি শূন্য ভেক্টরের কোনো মান নেই, মানে শূন্য ভেক্টর মান শূন্য, যে ডাইমেনশন আছে তার মানে কি এটা একটা ক্ষুদ্র মান আছে, তার মানে কি এটা শূন্য ভেক্টর হবে না, এটা শূন্য ভেক্টর হবে না, বুঝতে পারছো। শূন্য ভেক্টর হবে না, তাহলে শূন্য ভেক্টর কেমন হবে, তাহলে কীভাবে হবে। আচ্ছা তাহলে শূন্য ভেক্টরের, তাহলে কোনো আসলে শূন্য ভেক্টর তুমি দেখো ছোটো একটা বিন্দু লেখো, তাও একটা মান পাওয়া যায়, ডাইমেনশন পাওয়া যাবে, তার একটা মান পাওয়া যাবে, তার মানে কি এটা শূন্য ভেক্টর নয়, তার মানে শূন্য ভেক্টর আমরা জ্যামিতিক উপায় কোনোভাবে আমরা আঁকতে পারবো না। আচ্ছা তাহলে মানে কি শূন্য ভেক্টরকে আমি জ্যামিতিকভাবে আঁকতে পারবো না, আঁকতে পারবো কিনা বলো, আঁকতে পারবো না, বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে, এখন আমি হলো যে ভেক্টর নিয়ে আলোচনা করবো সেটা হলো একক ভেক্টর। একক ভেক্টর, আচ্ছা একক ভেক্টর, আচ্ছা কোনো যদি কোনো ভেক্টরের মান, একক ভেক্টর মানে কি, যদি কোনো ভেক্টরের মান একক, যদি কোনো ভেক্টরের মান একক তাকে একক ভেক্টর বলে, তাকে একক ভেক্টর বলে, এটা তুমি লিখে লিখবা, তাকে একক ভেক্টর বলে। আচ্ছা ঠিক আছে, এখন আসলে একক ভেক্টর জিনিসটা কি, সাপোজ আমি একটা ভেক্টর লিখলাম, একটা এ ভেক্টর, এই ভেক্টরের মান সাপোজ ধরো 6 একক, আচ্ছা এই ভেক্টরের মান হলো 6 নিউটন ধরো, আচ্ছা মান দাও 6 নিউটন, এই ভেক্টর মানটা কী হবে 6 একক, সাপোজ 6 একক। আসলে একক দ্বারা আসলে কি বোঝায়, আচ্ছা এককটা কীভাবে আসে আমি এটা আগে বিশ্লেষণ করি, তারপর কী বোঝায় এটা পরে বিশ্লেষণ করছি। আচ্ছা একক ভেক্টর জিনিসটা কি, যেমন 6 একক দ্বারা আসলে কী বোঝাচ্ছে, সাপোজ আমি এই ভেক্টরকে 6টা ভাগ করি, তো এই উপরে ভেক্টরকে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ 5 ভাগ 6 ভাগ, 1 2 3 4 5 6, দেখো 6 একক, তার মানে কি স্মল যে একটা ভেক্টর আছে এটা মান কত 1 একক, তার মানে কি যদি এই একটি স্মল ভেক্টর এটি স্মল ভেক্টর যদি এই ছোটো একটা ভেক্টর দ্বারা চিহ্ন করা হয়, আমি আগে বলে রাখি একক ভেক্টর কিন্তু চিহ্ন করে এভাবে, তা মাথার উপর এখন টুপি দেওয়া হয়, তাহলে একক ভেক্টর হবে, বুঝতে পারছো। তার মানে কি এই স্মল ভেক্টর যদি এই ভেক্টর এই একটা ছোট এ ভেক্টর হয়, তাহলে এ ভেক্টর এ ভেক্টর এ ভেক্টর এ ভেক্টর 4টা 5টা 6টা, 6টা মিলে কি ভেক্টর পেয়ে গেছি, আমি এ ভেক্টর পাইছি। আচ্ছা তাহলে 6 এ ভেক্টর ইকুয়াল টু কি 6 এই আর এ ইকুয়াল টু এ ভেক্টর, মানে এই 6টা ছোটো ছোটো একক ভেক্টর যোগ করে আমি কী পেয়েছি, যে মোট যে বড় এ ভেক্টর সেই ভেক্টরে পেয়েছি। আচ্ছা তাহলে একক ভেক্টর কী লেখা যায়, ইকুয়াল টু এ বাই 6, এখানে এ, আচ্ছা আস্তে লিখি, এ ভেক্টর আর 6 এটা মানে কি এ ভেক্টরের মান, বুঝতে পারছো। এই 6 হলো এই এ ভেক্টরের এটা কি মান, বুঝতে পারছো। তার মানে কি একক ভেক্টর কেমনে পাওয়া যায়, এখান থেকে তুমি বুঝে গেছো একক ভেক্টর কেমনে পাওয়া যায়, একক ভেক্টর কেমনে পাওয়া যায়, স্ক্রিনশট নিয়ে রাখো, আমি পরে পৃষ্ঠে যাচ্ছি। আচ্ছা একক ভেক্টর কেমনে পাওয়া যায়, এ দেখো
এখানে তুমি মুখস্থ করা লাগবে, কারণ এখান দিয়ে বলো যদি কোনো, তার মানে কি যদি কিভাবে পাবো, আচ্ছা কিভাবে পাবো, এটা 2 নম্বর আসতে পারে, 2 মার্কস। যদি কোনো ভেক্টরকে যদি কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করা হয়, বুঝতে পারছো? যদি কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করা হয় তাহলে কি পাবো, একক ভেক্টর পাবো। আচ্ছা, এখন হলো একক ভেক্টরের কাজটা কি? একক ভেক্টরের কাজটা কি? একক ভেক্টরের কাজ হলো একক ভেক্টরের কাজ হলো দিক নির্দেশনা দেওয়া। হ্যাঁ, দিক নির্দেশনা দেওয়া। আচ্ছা, একক ভেক্টরের কাজ হলো দিক নির্দেশনা দেওয়া। আচ্ছা, যদি সাপোজ একটা ভেক্টর, আমি কেমনে দিক নির্দেশনা দেয়, আমি এই কেসটা আমি এখন আলোচনা করছি। যখন সাপোজ তুমি মনে করো এদিক বরাবর, আচ্ছা সাপোজ তুমি মনে করো তুমি এদিক বরাবর এখানে গেলা, এটা উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম, বুঝতে পারছো? এটা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। এখন সাপোজ তুমি এখান বরাবর উপর দিকে উত্তর দিক বরাবর গেলা, কি কয় পথ গেলা? সাপোজ 5 কিলোমিটার গেলা। যদি আমি তোমাকে বলি, তুমি মনে করো তুমি সাপোজ এটা কীভাবে লিখবা, যে তুমি, আমি লিখলাম তুমি উত্তর দিক বরাবর 5 কিলোমিটার গেলে। আচ্ছা, আমি যদি এটাকে ভেক্টর, আমি সাপোজ যদি তোমার যদি এরকম হইতো যে আমি একটা চিহ্ন প্রকাশ করব, সেই চিহ্নের মাধ্যমে তোমার প্রকাশ হবে যে তুমি কোন দিকে গেছো, তাহলে কি আমার এত কষ্ট করে বলা লাগে যে তুমি উত্তর দিক বরাবর 5 কিলোমিটার এলাকায় গেলা বা কোন দিক বরাবর গেলা? এটা তোমার কিন্তু বলা লাগে না, বুঝতে পারছো? তা আমি যদি বলি সাপোজ, যদি বলি উত্তর দিক সমান, উত্তর দিক বরাবর যে ভেক্টর থাকে, সাপোজ যদি বলে যে ভেক্টর, মানে এটা যে ভেক্টর, যে একক ভেক্টর, বুঝতে পারছো? তা মানে কি, তুমি একক ভেক্টর মানে কি, ছোট্ট একটা ভেক্টর, এই উত্তর দিক বরাবর মানে এই 5টা ভাগে ভাগ করো, এই ছোট্ট ভেক্টর মান যদি যে হয়, সাপোজ ধরে নাও যে এই দিক বরাবর আমার যে ভেক্টর, একক ভেক্টর, যে ভেক্টর, যে একক ভেক্টর, যে একক ভেক্টর মানে কি, যে এই ছোট একটা ক্ষুদ্র এক অংশে এক একক মান হলো যে ওই উত্তর দিক বরাবর, ওই দিক সাপোজ অনুসারে। তা মানে কি 5J মানে কি, 5 কিলোমিটারকে 5 0 নাও, 5J মানে হলো তুমি ছোট এই 5টা ভেক্টর যে 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 আর যে, 5টা যে ভেক্টর মিলে তুমি মোট 5J পরিমাণ বা অর্থাৎ 5 কিলোমিটার তুমি গেলা। তার মানে কি একটা একক ভেক্টর দিয়ে তুমি এই দিক নির্দেশনা পেয়ে গেলা, তুমি কোন দিক বরাবর, আর মান তো দেওয়াই আছে উপরে যে জে এর পাশে 5 ওই একক গেলা, বুঝতে পারছো? এটা একক ভেক্টর একটা কাজ, একক ভেক্টরের কাজ হলো দিকটা নির্দেশনা করা, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, এটা শুনে আরেকটু ডিটেলস কিন্তু আয়ত একক ভেক্টরে আসবে, ওয়েট করো, আসতেছি, সমস্যা নেই। এখন আমি পরবর্তী যে কেস নিয়ে আলোচনা করবো সেটা হলো মাত্রা। মাত্রা না বুঝলে তুমি আয়ত একক ভেক্টর বুঝবা না, এছাড়া মাত্রা আগে আলোচনা করা লাগবে। ডাইমেনশন, আচ্ছা মাত্রা বা ডাইমেনশন। আচ্ছা, সাপোজ তুমি একটা ব্যক্তি কেন, আচ্ছা আচ্ছা ব্যক্তি সুবিধা হবে, একটা ব্যক্তি 3 কিলোমিটার হাঁটলো, শুধু ভাই এটা মনে করো শুরুবিন্দু, এটা হলো এখানে তার এখান থেকে শেষ 3 কিলোমিটার, এটা হলো তাহলে কি পাদবিন্দু বা শুরুবিন্দু, এটা কি
শীর্ষ বিন্দু। আচ্ছা, যদি এক দিক বরাবর 3 কিলোমিটার যায়, শুধু এক দিক বরাবর, তার মানে কি তোমার গতি কয় মাত্রিক? তুমি এক দিক বরাবর গেছো, তার মানে কি তোমার গতি কয় মাত্রিক? এক মাত্রিক। মানে এক দিক বরাবর তোমার গতি হলো এক মাত্রিক, তুমি এক দিক বরাবর চলে গেছো। এখানে তোমার গতি হলো কয় মাত্রিক? এক মাত্রিক। মানে তোমার হলো একটা মাত্রা আছে, একটা ডাইমেনশন আছে, তুমি এক ডাইমেনশন বরাবর যাচ্ছ। বুঝতে পারছো? তো এটা উদাহরণ হলো এক মাত্রিক। বুঝতে পারছো? বা ওয়ান ডাইমেনশন, বা ডাইমেনশন এখানে হলো ওয়ান। ডাইমেনশনের মান হলো ওয়ান। আচ্ছা, স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, এরপরে পৃষ্ঠায়। এখন সাপোজ তুমি ধরো দ্বিমাত্রিক কেমনে হবে ভাই? একমাত্রিক, দ্বিমাত্রিক, তিনমাত্রিক, তিনটা মাত্রা আছে। এখন দ্বিমাত্রিক কেমনে হবে? এখন তোমার প্রশ্ন আসতেই পারে। আচ্ছা, আমি এই কেসটা আমি এখন এই প্রশ্নের তোমার উত্তরটা দিচ্ছি। যেমন সাপোজ এই একটা মাঠ, মাঠ কেন, সাপোজ এটা একটা পুকুর। পুকুরের মনে করো তুমি ব্যাট বল খেলতে গিয়ে একটা বল তুমি এদিকে ফেলেছো, টেনিস বলটা এদিকে আসে পড়ছে সাপোজ। এখন তোমাকে যদি উঠাতে হয়, তুমি আসো এখানে, তুমি কি করবা? সাপোজ যদি এই এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর সুন্দরভাবে তুমি যাও, তুমি কী করবা? প্রথমে আগে এদিকে আসবা, ঠিক এই এই সোজাসুজি এই বিন্দুতে আসবা। সাপোজ আসলা, আসার পর তুমি কী করলা? ঝাঁপ দিয়ে সোজাসুজি এদিক বরাবর গেলা। এদিক বরাবর তুমি এক্স অক্ষ অতিক্রম করলা, আর এদিক বরাবর হলো এই ওয়াই ডিস্টেন্স অতিক্রম করলা। তাহলে এই বিন্দুর মান কী হবে? এক্স আর ওয়াই। মানে এখানে এই দিক বরাবর তুমি এক্স অক্ষ অতিক্রম করছো, আর ওই দিক বরাবর তুমি ওয়াই অক্ষ বরাবর এতটুকু অতিক্রম করছো। আর বিন্দু মান হলো এক্স আর ওয়াই। বুঝছো? আচ্ছা, তার মানে এখানে তোমার কয়টা পথ, কয়টা ডাইমেনশন অতিক্রম করা লাগছে? এবং গতি কয় মাত্রিক এখানে? দ্বিমাত্রিক। অর্থাৎ একবার হলো এক্স অক্ষ বরাবর, একটা হলো ওয়াই অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর প্লাস ওয়াই অক্ষ বরাবর। তোমার কিন্তু গতি দুইভাবে ছিল, একটা ছিল এক্স অক্ষ বরাবর, আর একটা হলো ওয়াই অক্ষ বরাবর। তার মানে এখানে গতি দ্বিমাত্রিক। এটাকে বলে এই যে তুমি যে জিনিসটা করলা, তোমার গতি হলো দ্বিমাত্রিক। বুঝতে পারছো দ্বিমাত্রিক কেসটা? বুঝতে পারছো? তুমি এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর যখন যাবা, সোজা কথা, তুমি যখন এক্স অক্ষ বরাবর যাবা আবার ওয়াই অক্ষ বরাবর পথ অতিক্রম করবা, তখন তোমার কি হলো? এক্স হলো এখানে, এই তোমার এখানে তোমার গতি হলো কি? দ্বিমাত্রিক। ত্রিমাত্রিক কখন হবে? যখন সাপোজ এক্স অক্ষ বরাবর থাকবে, ওয়াই অক্ষ বরাবর থাকবে, এবং একটা কাল্পনিক একটা কেস থাকবে, বা কোনো একটা বক্ষ জেড। তোমাকে যেটা তোমাকে এক্স ওয়াই জেড আগে পড়েছিলা তো কমেন্টে করে জানাও তো, এটাকে তোমার পড়েছিলা? এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। জেড অক্ষ দ্বারা মূলত আমার হাইট বা উচ্চতা বিবেচনা করা হয়। বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও। আচ্ছা, আরে কোথায় আসলো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমি আছে ত্রিমাত্রিক কেসটা কি? ত্রিমাত্রিক কেসটা কি? এখন আমি কেসটা হলো ত্রিমাত্রিক। যদি এমন হয়, আচ্ছা তোমাকে এটা যদি এমন হয়, তুমি ঠিক মাঠ বরাবর এতে সুন্দর এটা ব্যাখ্যা হয়ে গেছে না? আচ্ছা, হুম, দৌড়ানো সোজা, সমস্যা নেই। এখন এটা এক্স, এটা ওয়াই।
আচ্ছা, এটা ধরো পুকুর, এটা ধরো পুকুর। আচ্ছা, পুকুরটা কেমন হবে? সাপোজ এটা পুকুর, বুঝতে পারছো? আচ্ছা, আরে হুম, আচ্ছা, এখন তোমার, তুমি যদি এইখানে এই পুকুরের উপরে একটা পাখি আছে সাপোজ, ভাই এটা পাখি তুমি বুঝে নিও ভাই, একটা পাখি আছে পুকুর বরাবর উঠতেছে। সাপোজ তোমাকে মনে করলো, তোমাকে এমন একটা কেস ধরা হলো, সাপোজ তুমি অনেক ইন্ডিয়া অনেক কোনো বিগ বস, সাপোজ তুমি এই কারণে হইতে পারে যে এমন একটা তোমাকে চ্যালেঞ্জ দেওয়া হলো, তোমাকে এক্স অক্ষ বরাবর এটুকু যেতে হবে, ওয়াই অক্ষ বরাবর এখানে যে তোমাকে পাখিটা শেয়ার করতে হবে, বা তোমাকে তোমার হাতে সাপোজ তোমার পুকুরে জেট প্যাক দেওয়া হলো, তোমার জেট প্যাক উঠে পাখিটা ধরতে হবে সাপোজ, বুঝতে পারছো? এটা কাল্পনিক চিন্তা করো, সমস্যা নেই। এখানে এক্স অক্ষ বরাবর তুমি গেলা, তারপর তুমি ওয়াই অক্ষ বরাবর গেলা, যাওয়ার পর তোমাকে কী করতে হবে, জেট প্যাক নিয়ে তোমাকে এই পাখিটাকে ধরতে হবে, বুঝতে পারছো? দেখো কতগুলি কেজ হলো। আচ্ছা, এটা সুন্দর তো। হুম, এখানে এক্স অক্ষ বরাবর দিলা, ওয়াই অক্ষ বরাবর গেলা, তা জেড অক্ষ বরাবর গেলা, তার মানে এখানে কয় অক্ষ বরাবর গেলা, এক্স ওয়াই জেড। এই জেডটা কিন্তু উচ্চতা, তুমি কিন্তু উচ্চতা অতিক্রম করছো। আগে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ অতিক্রম করছো, সাপোজ তুমি ওয়াই অক্ষ যদি প্রস্থ অতিক্রম করছো, কিন্তু এখানে জেড কিন্তু উচ্চতা বোঝাচ্ছে। তার মানে তোমাকে গতি কয় মাত্রিক হয়ে গেছে, দেখো কয় কয় মাত্রিক, একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর, আবার জেড অক্ষ বরাবর, যে আমার যে উচ্চতা বা জেড অক্ষ যে উচ্চতা দ্বারা হয়, তার মানে কি তুমি জেড অক্ষ বরাবর পথটা অতিক্রম করেছো। তার মানে এখানে গতিতে কয় মাত্রিক, গতিতে কয় মাত্রিক, থ্রি মাত্রিক, বুঝতে পারছো? থ্রি ডাইমেনশনাল, দ্যাটস দ্য কল থ্রি ডাইমেনশনাল। থ্রি ডাইমেনশনাল তোমার মোটামুটি বুঝছো, কিন্তু আরেকটু ভালো বোঝার জন্য তোমাকে ঘনক বুঝতে হবে। ঘনকের কাছে তোমাকে নিয়ে যাচ্ছি। আচ্ছা, এটা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, এখন ঘনকের কাজটা কি, আগে একটা ঘনক দেখলাম। আচ্ছা, না না, আচ্ছা, এটা এটা একটা ঘনক, আরে, একটু একটু বাঁকা হয়েছে, সমস্যা নেই। এর তলে তখন সমান হবে, এটা বড় হয়ে গেছে, বুঝতে পারছো? সমান হবে, আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, এখন ঘনকের সাপোজ তুমি ধরো একটা মূলবিন্দু, এটা ও, এটা মূলবিন্দু ও বা জিরো, সরি মূলবিন্দু ও বা জিরো, যেটাই ধরো, সমস্যা নেই। এখানে কিন্তু দেখো এই ঘনকে কয়টা এখানে ঘনক কয় মাত্রিক বলো তো? ঘনক কিন্তু ত্রিমাত্রিক, ত্রিমাত্রিক, বুঝতে পারছো? এখানে তিনটা মাত্রা আছে। একটা ধরো যদি আমি ধরি, এটা হলো এক্স অক্ষ বরাবর, এটা ধরলাম ওয়াই অক্ষ বরাবর, এটা ধরলাম হলো জেড অক্ষ বরাবর। দেখো তিনটা মাত্রা, এক্স ওয়াই জেড। তুমি তুমি যদি ঘরে একটা কোনা দেয়ালের কথা চিন্তা করো, এই দেখো, তুমি যে একটা ঘরে একটা কোনা আছে না, দেয়াল, যেখান থেকে দেয়ালটা, এই দেখো একটা দেয়াল ধরো তুমি, ধরে নাও আমি কিন্তু এটা থ্রি ডি চিত্র আঁকতেছি, এই দেয়াল, এদের একটা দেয়াল সাপোজ ঘরে কোনা, এখানে কিন্তু একটা এক্স অক্ষ বরাবর, যেটা ওয়াই অক্ষ বরাবর, দেখো এদিকে একটা এক্স অক্ষ, এদিকে একটা ওয়াই অক্ষ, আর এই দেয়ালের ঠিক উপর উচ্চতা বরাবর একটা জেড অক্ষ, বুঝতে পারছো? আমি তোমাকে আবার বোঝাই, এদিক বরাবর এক্স অক্ষ, এদিক বরাবর ওয়াই অক্ষ, আর এদিক বরাবর কোন অক্ষ, জেড অক্ষ। এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ থেকে যদি 90 কোণ করে আছে, আর এই ওয়াই আর জেড অক্ষ এক্স অক্ষ প্রত্যেক অক্ষ 90 কোণ করে আছে, এসব বুঝতে পারছো? এই ঘনকের তলে, এই ঘনকের ক্ষেত্রে সেম, এই প্রতিটা অক্ষ কিন্তু এক্স আর ওয়াইয়ের মধ্যে 90 ডিগ্রি, যেটার এক্স এর মধ্যে 90 ডিগ্রি, যেটার ওয়াইয়ের মধ্যে 90, মানে প্রতিটা অক্ষর সাথে 90 কোণ করে আছে, বুঝতে পারছো? আচ্ছা, এখন আমাদের আসে মূল কেস বিন্দুতে। এই ঘনকের একটা বিন্দু আছে, যে বিন্দুটা পুরোপুরি তিন তিন তিন
মাত্রা বিন্দু নিয়ে তিনটা এক্স অক্ষ ওয়াই অক্ষ যেটা অক্ষ তিনটা এই অক্ষ নেই এই মানটা অবস্থিত। এই বিন্দু হলো এটা, যেখানে এক্স ওয়াই জেড তিনটা মানই আছে এদিকে, বুঝতে পারছো? এই দেখো এই এক্স অক্ষ বরাবর এখানে একটা মান আছে। তুমি সাপোজ এখান থেকে যাত্রা শুরু করলে মূলবিন্দু থেকে, কী করলে আস্তে 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 গেলে এক্স অক্ষে গেলা, তারপর কী করলে আস্তে 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 এই দেখো ওয়াই অক্ষ থেকে এটা সমান্তরাল। দেখো আমি তোমাকে কী বলছি, ভেক্টরকে তুমি এখন ওয়াই অক্ষ বরাবর গেলা না, ওয়াই অক্ষ বরাবর গেলা, আবার আস্তে 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 উচ্চতা জেড অক্ষ বরাবর গেলা, বুঝতে পারছো? তার মানে এখানে ত্রিমাত্রিক এক্স ওয়াই জেড তিনটা মান নিয়ে এটা বিন্দু, ত্রিমাত্রিক বিন্দু, এটাকে বলা হয় ত্রিমাত্রিক বিন্দু বা থ্রি ডাইমেনশনাল পয়েন্ট, বুঝতে পারছো? যেমন আমরা একটু আগে যে হাইটটা নির্ণয় করছি, যে একে যে এই হাইটটা নির্ণয় করছি, দেখো এক্স ওয়াই জেড আমার তিনটা অক্ষ বরাবর অতিক্রম করা লাগছে, বুঝতে পারছো? এটা হলো ত্রিমাত্রিক বিন্দু। এখন আমরা আসি আয়ত একক ভেক্টরে, এখন তোমার বুঝতে সুবিধা হবে, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, অনেকে প্রশ্ন তো ভাই তাহলে এটা কিন্তু এক্স ওয়াই জেড ত্রিমাত্রিক বিন্দু, অন্য কোনো বিন্দু কেন হচ্ছে না? তুমি দেখো, তুমি যে দিক বরাবর যাও, যে এই বিন্দু ধরো, শুধু ওয়াই অক্ষ বরাবর অতিক্রম করছো, তোমার এক্স অক্ষ বরাবর অতিক্রম করা লাগে। যদি এই বিন্দু যাও তাহলে কী লাগে, এক্স অক্ষ, আর জেড অক্ষ, ওয়াই অক্ষ অতিক্রম করছে না। যদি এই কোণার এই বিন্দুরে যাও, শুধু জেড অক্ষ, যদি এই বিন্দুরে যাও তাহলে কী হবে, ওয়াই অক্ষ, আর তারপর কী অক্ষ, জেড অক্ষ। তুমি এক্স অক্ষ অতিক্রম করছো, করো নাই, তার মানে এই একটা বিন্দু আছে যেটা এক্স ওয়াই আর জেড তিনটা বরাবর, তিনটা বিন্দু নিয়ে উপস্থিত, তিনটা মান নিয়ে উপস্থিত। আচ্ছা, আয়তাকার ভেক্টর আসি। আচ্ছা, এখন আমরা কি আসি, আয়তকের ভেক্টর। আয়তকের ভেক্টর মানে হলো, আচ্ছা আগে বলে আয়তকের ভেক্টরে কেন ত্রিমাত্রিক বিন্দু ইউজ করা হয়। ত্রিমাত্রিক বিন্দু একটা সুবিধা আছে, বুঝতে পারছো? কেন ত্রিমাত্রিক বিন্দু ইউজ করার পর ফার্স্ট কেস এক্স ওয়াই জেড তিনটা অক্ষ আছে, যেমন ত্রিমাত্রিক তোমাকে হলো স্থানাঙ্ক ব্যবস্থা বা ত্রিমাত্রিক তোমার তিনটা অক্ষ ধরা লাগবে এক্স ওয়াই জেড। কিন্তু একটা কেস বলো, এই ত্রিমাত্রিক বিন্দু একটা সুবিধা আছে, ত্রিমাত্রিক বিন্দুর মাধ্যমে তুমি একমাত্রকে নির্ণয় করতে পারবা, আরেকটা দ্বিমাত্রিকও নির্ণয় করতে পারবা, বুঝতে পারছো? কেমনে তুমি একমাত্রিক নির্ণয় করতে পারবা, সাপোজ 3 0 0, ভাই তুমি কিন্তু গেছো খালি একমাত্র এক্স অক্ষ বরাবর, তাও তুমি কি করতে পারলা, ওয়াই অক্ষ জেড অক্ষ মান 0, তুমি এটাকে একমাত্রিকভাবে প্রকাশ করতে পারলা। আবার দ্বিমাত্রিক কেসটা কি, দুইটা মান থাকবে, যেমন 3 2 আর একটা 0, মানে যেটা ভাবে অতিক্রম করাই না, তার মানে এটা দ্বিমাত্রিক। কিন্তু ত্রিমাত্রিক বিন্দুর মাধ্যমে তুমি কি করতে পারলা, যে এক্স ওয়াই দুইটা প্রকাশ করতে পারলা, আরেকটা তুমি বিন্দু যেটা মানলে তাও তুমি নিতে পারলা, বুঝতে পারছো? ত্রিমাত্রিক বিন্দু প্রকাশ করতে পারলা। কিন্তু তুমি কি একমাত্রিক বিন্দুর মাধ্যমে, ত্রিমাত্রিক কোনো কেস প্রকাশ করতে পারবা? একমাত্রিক বিন্দুর মাধ্যমে ত্রিমাত্রিক কোনো কেস প্রকাশ করতে পারবা? পারবা না। ত্রিমাত্রিক কোনো অবস্থান নির্ণয় করতে পারবা না, বুঝতে পারছো? নির্ণয় করতে পারবা না, কারণ এ দেখো ওর মাত্রা আছে একটা বিন্দু, সাপোজ হলো যদি এটা বিন্দু মান 3 ধরো, বাকি তোমার একটা বিন্দু ঠিক মতো অবস্থান নির্ণয় করে, তোমাকে তিনটা অবস্থান নিয়ে এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ তিনটা অবস্থানের মাধ্যমে একটা বিন্দু সঠিক অবস্থান নির্ণয় করতে পারবা। তার মানে কি, তুমি একমাত্রিক কোনো বিন্দুর মাধ্যমে তুমি কোনো সঠিক অবস্থান নির্ণয় করতে পারবা না, একমত তোমার হলো ত্রিমাত্রিক বিন্দুর মাধ্যমে এটা সম্ভব, বুঝতে পারছো? আচ্ছা, এই জন্য আয়তকার ভেক্টর খুব জরুরি, কারণ আমার কোনো বিন্দু অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে দ্যাটস দ্য মেন ফ্যাক্টর, বুঝতে পারছো? এটা তুমি স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, এরপরের কেসটা কি হলো, যেমন হলো, আচ্ছা আগে তাহলে আমি এখন আয়তকার ভেক্টর কী বলে সংজ্ঞাটা লিখে নিই। যদি ত্রিমাত্রিক, এই যে দেখো, আচ্ছা আয়তকার ভেক্টর লিখে ছবিটা আগে বুঝে নিই, তাহলে বুঝতে পারবো। এক্স
এক্স ওয়াই আর জেড, এটা ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক বলে। এখানে তুমি দেখো ঘনকে যেরকম করলে এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর অতিক্রম করা রাখছে, এখানে কিন্তু সেম কেসটা। আমরা যদি এক্স অক্ষ বরাবর, আমার এখন আয়ত একক ভেক্টর, একক ভেক্টর তো আগে তো পরে আসছো যা মান একক, আয়ত একক ভেক্টর বলতে কী বোঝায়? যদি আয়ত এক ভেক্টর দ্বারা মূলত আই ভেক্টর, জে ভেক্টর, কে ভেক্টর বোঝানো হয়, তিনটা ভেক্টর, আয়ত একক ভেক্টর তিনটা ভেক্টর। এক্স অক্ষ বরাবর যদি অতিক্রম করা হয় তাকে বলা হয় আই ভেক্টর, ওয়াই অক্ষ বরাবর যদি অতিক্রম করা হয় তাকে বলে জে ভেক্টর, এবং যে কোনো ভেক্টর যদি জেড অক্ষ বরাবর কোনো বিন্দু অতিক্রম করে তাকে বলা হয় কি, কে ভেক্টর। আমি তোমার এটা লিখে দিই, এক্স অক্ষ বরাবর আই একক ভেক্টর, ওয়াই অক্ষ বরাবর জে একক ভেক্টর, এবং জেড অক্ষ বরাবর কি আছে, কে একক ভেক্টর। আচ্ছা ঠিক আছে, এখন হলো, আচ্ছা এখন এই কাজটা তোমাকে বোঝাই, তার মানে কি আমি তোমার সংজ্ঞা আকারে বললে কি হবে, ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক বলা হয় এটাকে, ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর থাকবে তাকে আয়ত একক ভেক্টর বলে। ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর থাকবে তাকে আয়ত একক ভেক্টর বলে। আচ্ছা আদান দিছে, একটু কাট করে রাখি তারা। আচ্ছা তোমার সংজ্ঞাটা বুঝতে পারছো, ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর থাকবে তাকে আয়ত একক ভেক্টর বলা হয়। বুঝতে পারছো, এক্স অক্ষ বরাবর আই ভেক্টর, ওয়াই অক্ষ বরাবর জেড ভেক্টর, আর জেড অক্ষ বরাবর কি ভেক্টর, কে ভেক্টর। তার মানে কি, আচ্ছা ঠিক আছে, এখন এটুকু তোমার আয়ত একক ভেক্টর শেষ। তার মানে কি আয়ত ভেক্টর বলতে কি মানে কি বোঝা যায়, যদি আই ভেক্টর থাকে তাহলে বুঝতে পারবা কি সে ভেক্টর এক্স অক্ষ বরাবর গেছে, আর যে ভেক্টর বুঝতে পারবা সেই মানটা হলো ওয়াই অক্ষ বরাবর গেছে, আর কে ভেক্টরদের কি বুঝতে, কে একক ভেক্টরদের কি বুঝতে পারবা তা সেটা যেটা খবর হবে গেছে। আচ্ছা আমি আবার বলে রাখি, আয়ত একক ভেক্টর বা আয়ত যে ভেক্টরই হোক একক ভেক্টরের উপর টুপি দ্বারা প্রকাশ করা হয়। এই আই ভেক্টর, জে ভেক্টর আর কে ভেক্টর, এটা আয়তাকার ভেক্টর। আই ভেক্টরের উপরে টুপি থাকবে, জে ভেক্টরের উপর টুপি থাকবে, কে ভেক্টরের উপর টুপি থাকবে একটা। তার মানে কি বলবো, এটা একক ভেক্টর প্রকাশ করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন পরের কেসটা হলো যে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর আর আয়তাকার ভেক্টর পুরোপুরি মানে ওতপ্রোতভাবে জড়িত, মানে একসাথে মানে ভালো সম্পর্কযুক্ত। আচ্ছা আচ্ছা এখন তারপর হলো অবস্থান, আচ্ছা তারপর হলো অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর কী হবে, যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক অবস্থায় ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় অক্ষ অবস্থায় মূল বিন্দু সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় মূল বিন্দু সাপেক্ষে কোনো বিন্দু অবস্থান যে ভেক্টর সেটা নির্ণয় করা যায়।
যে ভেক্টর সাহায্যে নির্ণয় করা যায় তাকে অবস্থান ভেক্টর বলে। বুঝতে পারছো? আচ্ছা, অবস্থান ভেক্টর এখন তোমাকে এটা স্ক্রিনশট নিয়ে রাখো। আচ্ছা, আমি পরে পিছিয়ে যাচ্ছি। আচ্ছা, এখন হলো অবস্থান ভেক্টর হলে কীভাবে নির্ণয় করবা। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ সাপোজ। এখন যেমন এখানে একটা বিন্দু আছে সাপোজ ধরলাম, এই বিন্দু থেকে তোমার এই বিন্দুটার হাইট উচ্চতায় আছে সাপোজ, এটা তুমি ধরে নাও, তুমি এটা বুঝে না, কিন্তু সাপোজ তুমি কল্পনা করো একটা বিন্দু একটা হাইট উচ্চতায় আছে, তোমাকে এক্স অক্ষ বরাবর এখানে ওই অতিক্রম করতে হবে, তারপর ওয়াই অক্ষ বরাবর এদিকে আসতে হবে, আসার পর তুমি জেড অক্ষ বরাবর এদিকে আসবা। বুঝতে পারছো? এটা একটু লম্বা হবে, আমি একটু বাঁকা হয়ে গেছে, এটা বাঁকা হবে না, এটা লম্বা হবে। সাপোজ এরকম ধরুন এখানে একটা বিন্দু আছে, সমস্যা নেই। হ্যাঁ, তার মানে কি, আরে এক্স ওয়াই আর জেড, এখানে হলো এক্স ওয়াই জেড, এখানে এই বিন্দু কিন্তু তিনটা মানে আছে, এই ধরনের পি ধরনের বিন্দু ধরো পি। তার মানে কি, আমি সংজ্ঞা অনুসারে এটা মূলবিন্দু ধরো, এটা মূলবিন্দু ও ও ও এই তিনটা মানে জিরো, এখানে মূলবিন্দু ও এর মানটা কি দেখো, জিরো জিরো জিরো, মানে পুরো এক্স অক্ষ ওয়াই অক্ষ যেটা হবে আবার এখানে সবগুলি জিরো। বুঝতে পারছো? এটা মূলবিন্দু। সাপোজ তোমার সংজ্ঞা অনুসারে কী বলা যায়, এই দেখো ত্রিমাত্রিক ইকুয়েশন অবস্থায় মূলবিন্দুর সাপেক্ষে কোনো বিন্দু অবস্থান, মূলবিন্দুর সাপেক্ষে কোনো বিন্দু অবস্থান, এই দেখো ওই বিন্দু যদি ধরো পি, ওই বিন্দু অবস্থান যদি পি ধরো, এই দেখো কোন মূলবিন্দুর সাপেক্ষে কোনো বিন্দু অবস্থান যে ভেক্টর নির্ণয় করা যায়। এই দেখো এই ও আর পি, এটা আমাদের ভেক্টর লেখো আর ভেক্টর। আমি ছবিটা আর একটু সুন্দর করে আঁকে নাকি? আচ্ছা দেখো কিছু বুঝে গেছে। এক্স ওয়াই আর যেটা তাদের দিকে, আর শূন্য আর ওই এই বিন্দুর যে ভেক্টরটা আছে মানে পি বিন্দুর, এই দেখো এটা মূল বিন্দু আর হলো অবস্থান বিন্দু হলো যে বিন্দু হলো পি। মূল বিন্দু আর যে বিন্দু আমি অবস্থান নির্ণয় করবো সে বিন্দু হলো পি। এই 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 দুই বিন্দুর মধ্যবর্তী যে ভেক্টরটা আছে সেটা হলো আর ভেক্টর বা অবস্থান ভেক্টর। দেখো মূল বিন্দু সাপেক্ষে কোনো বিন্দু অবস্থান আমি কি নির্ণয় করছি, পি পি বিন্দু অবস্থান নির্ণয় করছি, পি বিন্দু অবস্থান যে ভেক্টর নির্ণয় করা যায় এই ভেক্টর হলো অবস্থান ভেক্টর। আর এই ভেক্টর সাথে তুমি কি নির্ণয় করতে পারছো, মানে মূল বিন্দু থেকে ওই বিন্দুর অবস্থান কতটুকু দূরত্বে যে ভেক্টর সাথে নির্ণয় করতে পারছো সেটা কি অবস্থান ভেক্টর। এখানে আর ভেক্টরটা হলো অবস্থান ভেক্টর। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তার মানে হলো এই ও এর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান এক্স ওয়াই জেড, যাই হোক এখন এটা ভেক্টরটা কী হবে, ওপি ভেক্টর বা আর ভেক্টরকে কী নির্ণয় করা যাবে, এক্স ওয়াই প্লাস ওয়াই জে প্লাস জেডকে এই ভেক্টরের সাথে তুমি মনে করো যে কোনো একটা বিন্দু থাকলো, তুমি এই ভেক্টরের সাথে তুমি কোনো বিন্দু অবস্থান নির্ণয় করতে পারবা, এটাকে বলো অবস্থান ভেক্টর। এখানে কি আছে, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেডকে। বুঝতে পারছো? বুঝতে পারছো? এটুক বুঝলে ইনশাল্লাহ হবে। ঠিক আছে, এখন পরবর্তী যে ভেক্টর আছে সেটা হলো বিপরীত ভেক্টর। আচ্ছা, কোনো ভেক্টর তুমি কোনো ভেক্টরের, ভাই এটা বিপরীত না বিপ্রতীপ, কোনো ভেক্টরের
গুণাত্মক বিপরীত ভেক্টরকে কোন ভেক্টরের গুণাত্মক বিপরীত ভেক্টরকে বিপরীত ভেক্টর বলে। কোন ভেক্টরের গুণাত্মক বিপরীত ভেক্টরকে কোন বিপরীত ভেক্টর বলে। এখন বিপরীত ভেক্টরটা কি? আচ্ছা বুঝো, কোনো ভেক্টরের গুণাত্মক বিপরীত। আচ্ছা এটা সংখ্যা ধরো 5, এটা কিন্তু যদি যোগাত্মক বিপরীত ধরি -5, বুঝতে পারছো ভাই? তোমার অনেকে বলে কোনো ভেক্টর বিপরীত ভেক্টরকে বিপরীত ভেক্টর বলে না ভাই, এটা লিখতে হবে গুণাত্মক। এই গুণাত্মক না লিখলে এটা কেমনে ভুল আমি তোমাকে বোঝাচ্ছি। 5-এর যদি বিপরীত ভেক্টর বলতে -5 অনেকে বুঝে নিতে, কারণ যোগাত্মক। আবার আরেকটা 5-এর আরেকটা বিপরীত ভেক্টর আছে, আরেকটা আছে হলো গুণাত্মক, এটা হলো 1/5, বুঝতে পারছো? এটা হলো গুণাত্মক বিপরীত, মানে হলো 5-এর এই যে কোনো ভেক্টর গুণাত্মক বিপরীত বলে বিপরীত 1/5, এটা হলো গুণাত্মক, বুঝতে পারছো? যেমন হলো এই ভেক্টর হলো 5i হলে আর এই বিপরীত ভেক্টর হলো বিপরীত না বিপরীত বিপরীত ভেক্টর হলো বিপরীত ভেক্টর হলো 1/5i, বুঝতে পারছো? মানে হলো এটা হলো, দেখো এই 5i এর বিপরীত ভেক্টর হলো 1/5i, বুঝতে পারছো কীভাবে? কারণ এটা গুণাত্মক বিপরীত, যেহেতু 5-এর গুণাত্মক বিপরীতটা কি 1/5। আচ্ছা এখন আরেকটা জিনিস অনেকে বলতে ভাই 5/1/5 দিক কি একই হবে? ভাই দিক হবে সেম। এটা 5i যদি এটা হয় এ, আর এটার হলো 1/5 ভাগ, অনেক ছোটো অংশ 5i, এটা হলো বি ভেক্টর, দিক কিন্তু একই দিকে, বুঝতে পারছো? দিক একই দিকে, কমপ্লিট, ঠিক আছে। আচ্ছা এরপর আমি একটা লাস্ট, এখন মোটামুটি তোমাদের যা সংজ্ঞা আছে আলহামদুলিল্লাহ মোটামুটি শেষ। এখন তোমাদের হলো লাস্ট আমি একটা উদাহরণ দিয়ে বোঝাবো যে কোনটা কী করে ভেক্টর তুমি সহজ চিনতে মানে বুঝতে পারো। এটা বলো না যে একটা ভেক্টর দিয়ে আমি অনেকগুলো উদাহরণ দিব, দেখি তুমি কতটা নির্ণয় করতে পারো, দেখিবে লাস্টের পরীক্ষা, ঠিক আছে, এক্সাম। আচ্ছা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। যেমন হলো এই প্র্যাকটিস করলাম, এটা প্র্যাকটিস লেখা রাখ। যেমন এই হলো 4i, এর জন্য কতগুলি মান লেখো, 4i লেখা হবে না, 5i, এটা হলো 5i, সি ভেক্টর ধরো 1/5i, 3 নম্বর লেখো হলো ডি ভেক্টর লেখো হলো -5i, 4 নম্বর লেখো হলো ই ভেক্টর হলো 3i, 5 নম্বর ধরো লেখো -3i, 6 নম্বর লেখো হলো 1/3 কে, 7 নম্বর লেখো হলো, আচ্ছা মোটামুটি এটুকু হবে, সমস্যা নেই। যেমন এই 5i, এটা কী কী ভেক্টর বলো তো? দেখো 5 আর 5 মান সেম, আই সেম, দেখে নেবে আই সেম কিনা। কেন আই কোন দিকে, আমি কি বলছি এক ভেক্টর দিক নির্ণয় করা যায়, এটা এক্স অক্ষ বরাবর দিক, মানে দিক সেম মান সেম, তার মানে কি সমান, সমান ভেক্টর। আরেকটা হলো যখন দিক সেম তার মানে কি সদৃশ, কোনো কথা নাই, শেষ। আর 1/5i, এখানে 1/5 মানে কি, এটা গুণাত্মক বিপরীত। আগে হলো সদৃশ লেখা রাখেন, দিক সেম, আই যেহেতু আই মানে সদৃশ, 5-এর বিপরীত 1/5 মানে হলো বিপ্রতীপ, নট বিপরীত, বুঝতে পারছো? আর এখানে 5 আর 5 মান সেম কিন্তু মাইনাস, যখন মান সেম আর বিপরীত হবে তার মানে কি বিপরীত ভেক্টর। যোগাত্মক কেসটা হয়েছে 5-এর যোগাত্মক বিপরীত হলো -5, ওইখানে বিপরীত ভেক্টর, বুঝতে পারছো? -5i। আরেকটা কেস হলো এটা কি আই যেহেতু সেম, তার মানে কি সরি
-5 মানে কি 5i হলো এদিকে, 5i এদিক বরাবর, আর মাইনাস হবে কোন দিকে বরাবর, ঠিক বিপরীত, কিন্তু মান সমান 5i। বুঝতে পারছো? এই দেখো এটা হলো বিসদৃশ, বিপরীতে বিসদৃশ। আর 3i যেটা পজিটিভ মান একই দিকে আই আই এক্স অক্ষ বরাবর, তার মানে কি এটা হলো সদৃশ, কিন্তু মান সমান না, তার মানে সমানবেট হচ্ছে না। এটা কি -3, বলো তো এটা কী হবে? আর আমি চুপ থাকবো, তোমার বলো, কমেন্ট করে জানাও। এফ ইকুয়াল টু -3, এই ভেক্টরটা কী হবে? কমেন্ট করে সবাই জানাও, বলো। এটা হবে কী হবে? বিসদৃশ। ভাই কেন হবে বিসদৃশ? ভাই সামনে মাইনাস আছে, আর এর বিপরীত কেন হবে না? কে মান সমান না, 5 যে মাইনাস হবে তাহলে বিপরীত হতো। বুঝতে পারছো? শুধু বিসদৃশ হবে। হ্যাঁ, আর 1/3কে ভাই 1/3কে এটা কিন্তু বিপরীত না। প্রথম কথা হলো এটা হলো 5 মানে 1/5 হলো গুণাত্মক বিপরীত না। বুঝতে পারছো? আর যদি গুণাত্মক বিপরীত হইতো, সস 1/5 কে হইতো, তাও কিন্তু এটা হলো এই বিপরীত বেটে হইতে পারতো না। কেন বলো তো? অনেক ভাই 5-5-এর গুণাত্মক 1/5, ভাই এনে কি আছে ভাই? কে আছে? কে মানে কি? কোন অক্ষ বরাবর? আমি তোমাকে আগেই বলছি যে বিপরীত দিকটা কিন্তু একই দিকে হবে। কে অক্ষ বরাবর? এটা মানে কি? যেটা অক্ষ বরাবর, তার মানে কি এটা বিপরীত ভেক্টর হবে না। বুঝতে পারছো ভাই? অনেক আবেগ এনে 5 বা 1/5 দেখে আবার দাগাই দিও না যে বিপরীত ভেক্টর। বুঝতে পারছো? এটা কে অক্ষ মানে কি? যেটা অক্ষ বরাবর। কে ভেক্টর মানে কি? একক ভেক্টর মানে কি? এটা যেটা অক্ষ বরাবর অবস্থান করছে। বুঝতে পারছো? ঠিক আছে। আচ্ছা, তার মানে কি 1/3 এখানে কে ভেক্টর। কে ভেক্টর এখানে কি বোঝাচ্ছে? অন্য একটা অক্ষ, অন্য একটা অক্ষ, তার মানে কি এটা লম্ব ভেক্টর। বুঝতে পারছো? যেমন এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। আমি আগে বলছি, দেখো এক্স অক্ষ আর জেড অক্ষের সাথে কী কোণে আছে? 90 কোণে আছে। কে ভেক্টর কিন্তু এদিক বরাবর। বুঝতে পারছো? বুঝতে পারছো? 90কে, তাহলে এটাকে এবার লম্বা ভেক্টর বলা হয়েছে। এখন আরেকটা কেস তোমাকে দেখে, এই সবগুলোর একটা সাদৃশ্য আছে, বলো তো। এই 6 নম্বর ছাড়া সবগুলি ভেক্টরের সাথে একটা সাদৃশ্য আছে। হোয়াট ইজ দ্য মেন, মানে সাদৃশ্য কোনটা বলো তো? সমান্তরাল বা সমরেখ। সমান্তরাল বা সমরেখ। আমি তোমাকে দেখো, যদি অক্ষ না বদলায়, সাপোজ অক্ষ না বদলায়, তা মানে কি? সবগুলো দেখেন, এখানে সবগুলি কেস কি আই, অক্ষ না বদলে হয় এ অক্ষ বরাবর, আর যে মাইনাসে না নেগেটিভ, নেগেটিভ মানে এ অক্ষ বরাবর, ঠিক এ নেগেটিভ। আমার এটা ঋণাত্মক অক্ষ, মানে ঋণাত্মক অক্ষ। আমরা কিন্তু যে আয়তকে বেটা সব ধনাত্মক অক্ষ বরাবর পড়ছি, এই -3 তাহলে কী হবে? এটা এ অক্ষ বরাবর, সাপোজ ঋণাত্মক দিকে -3i। সাপোজ এটা তুমি, আমি কাজ 5 নম্বর কত ধরি, যে ঋণাত্মক দিকও হয়, এটা কিন্তু কেসটা কি সমরেখ। বুঝতে পারছো? এর জন্য কিন্তু -3i কিন্তু বিসদৃশ হলে এটা কী হবে? সমরেখ বা সমান্তরাল ভেক্টর যেটা বলে, এটা হবে। আর এটা সমান্তরাল ভাই। আর তারপর আর কেসগুলি কি, যে 5i 1/5 সব কিন্তু একই দিক বরাবর, এগুলো হলো সমরেখ। বুঝতে পারছো? সমরেখ আসলে বুঝতে পারছো? বুঝতে পারছো? এটা সমরেখ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে এটুকু পর্যন্ত আমাদের ক্লাস শেষ। এটা হলো মোটামুটি সংজ্ঞা যা আছে, ভেক্টর একটা ক্লাস আর একটা পরবর্তী একটা ক্লাস। এই এই ক্লাসগুলোর মাধ্যমে মোটামুটি তোমার হলো ভেক্টরের সংজ্ঞা আছে, মোটামুটি মেডিকেলে যা দরকার, এইচএসসির জন্য যা এমসিকিউ দরকার, ডিও যদি এমসিকিউ আসে বা জিএসটি এমসিকিউ যা দরকার, মোটামুটি ভেক্টরের মানে সংজ্ঞা পাঠ পর্যন্ত মোটামুটি শেষ। বুঝতে পারছো? আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। আমার জন্য দোয়া করো তোমরা, আর সবাই জানি ভালো মতো সুস্থ থাকি, দোয়া করো। আল্লাহ। আচ্ছা, এইটু কথা বলে আমি একটু বলে রাখি যে তোমরা মানে অ্যাটলিস্ট এটা মনে রাখো যে তুমি দেখতেছো, সাপোজ আমি তোমাদেরকে কিন্তু বিনামূল্যে দিচ্ছি ইউটিউবে, আমার একটা সব হচ্ছে। তোমার যে কোনো বন্ধুকে তোমার হেল্প করো ভাই, এটা দেখো কভার হয়ে যাবে, বুঝবা সোজা, তোমার কিন্তু অনেক সব হবে। আর ওই বন্ধু যে আবার একজন বন্ধুকে রেফার করে, আরেকটা সেভ হবে ভাই। পরে কেস অনেক বলে ভাই আপনি তো সবে আসে না আপনার, বা শেয়ার বা উৎসব আসা, ভাই এইসব শেয়ার বা উৎসব আসা আগেই বাদ। তুমি তোমার যতটুকু তুমি যদি শেয়ার করো, তোমারও সব হবে ইনশাল্লাহ।
জ্ঞান দান কিন্তু এক প্রকার কিন্তু সওয়াব, বুঝতে পারছো? আমি যে তোমাদের জ্ঞানটা দিচ্ছি বা যতই দিচ্ছি, এটা কিন্তু একটা একটা সওয়াবের খাতে, ঠিক আছে? তোমার